স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ভিন্ন আবহে জাতি স্মরণ করছে 52 ভাষা শহীদদের। প্রথম প্রহর থেকেই ভিড় কেন্দ্রীয় শহীদ মিনারে। সবারই প্রত্যয় 21-এর প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। দাবি সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোরও। ভাষার জন্য প্রাণ দেয়া অকুতোভয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রায় সামিল সবাই, কণ্ঠে 21-এর সেই গান। পরনে কালো পোশাক, হাতে ফুল, সবারই গন্তব্য স্মৃতির কেন্দ্রীয় শহীদ মিনার। হৃদয় নিংড়ানো ভালোবাসা ভাষা শহীদদের প্রতি। বাবা মার সাথে এসেছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে আসছি। যে আমাদের জন্য অনেক শহীদ জীবন দিয়েছেন, ভাষার জন্য আন্দোলন করেছেন, ও যেন এটাকে ধারণ করেই বড় হয়, এই জন্যই আসছি। মায়ের ভাষার জন্য রক্ত ঝরানো সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শরীরে মরণ ব্যাধি ক্যান্সার নিয়েও কুমিল্লা থেকে হাজির সাজু আক্তার। যারা আমাদের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার অনেক গভীর শ্রদ্ধা। ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার ভিন্ন আবহে 21। ছেলে বুড়ো সবারই কণ্ঠে তাই নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। আমি ছাত্রদের কাছে এই কথাই বলবো, আরেকবার বলবো, প্লিজ তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখো। আমরা যেন তোমাদেরকে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধার চোখে দেখি। আমাদের দেশটা সুন্দরভাবে ভবিষ্যতে যেন সবাই ভালো কিছু লালন করে চলে। নতুন প্রজন্ম আমাদের মাতৃভাষা বাংলা ভাষা শিখবে, ওরা আমাদের ভাষায় কথা বলবে, মায়ের ভাষায় কথা বলবে, জাস্ট এতটুকুই। সর্বত্র বাংলার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রত্যেকের নিজ নিজ ভাষা চর্চার অধিকারেও জোর দেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। আমার মাতৃভাষা চাকমা। আমি চাই আমার যে মাতৃভাষা আছে এই মাতৃভাষা যেন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হয়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-র 21-এর প্রেরণায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশা সবার। বিএনপি নেতারা বলেন, দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান হলে তা রুখে দেবে 21-এর চেতনা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন হাজারো মানুষ। এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না হয়, সতর্ক থাকতে হবে সবাইকে। জোর দেন দ্রুত নির্বাচন আয়োজনের ওপর। ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। সুতরাং এটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। 52 বীরদের প্রতি শ্রদ্ধা জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সবার প্রত্যাশা, বৈষম্যহীন দেশ বিনির্মাণে 21 প্রেরণা। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে, তখন 21 আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল। ফলে ভবিষ্যতেরও নতুন বাংলাদেশ গড়তে গেলে 21-এর চেতনা সবসময় আমাদের ঊর্ধ্বে তুলে রাখতে হবে। আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। ফ্যাসিবাদের কারণে অতীতে অনেকেই শহীদ মিনারে ফুল দিতেও নিরাপদ বোধ করেনি বলেও মন্তব্য করেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। ইকবাল অনেক, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য উল্লেখ করে তাদের পতনে প্রয়োজনে আবারও জেলে যাওয়ার কথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায় তিনি আরও বলেন, যতই ফিরে আসার চেষ্টা করুক, আর প্রতিষ্ঠিত হতে পারবে না ফ্যাসিবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে রাজধানীর পল্টনে উদ্বোধন করেন সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান।
পরে সাংবাদিকদের তিনি বলেন, চেষ্টা করলেও ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠিত হতে পারবে না। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। ওরা মনে করে যে না, আমার গোলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। পরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ দিবসের আলোচনায়ও কথা বলেন জামায়াত আমির। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফেসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে, ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। পতিত সরকারের মতো আর কারো উপর জুলুম হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 52-র 21-এর প্রেরণায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশা সবার। বিএনপি নেতারা বলেন, দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান হলে তা রুখে দেবে 21-এর চেতনা। এ নিয়ে বিস্তারিত আরও জানতে চাই আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সরাসরি স্টাফ রিপোর্টার ইকবাল অনিক। অনেক আপনার প্রতিবেদন দেখলাম, আমরা সাধারণ মানুষের কথা শুনলাম। আমার শুরুতে আপনার কাছে যে প্রশ্ন থাকবে যে সাধারণ মানুষ আসলে কি ধরনের বাংলাদেশ দেখতে চায় 21-এর চেতনায়, যেই বাংলার দেশে আসলে 21-এর চেতনা প্রতিফলিত হবে। আরেকটি বিষয়, রাজনৈতিক নেতারা যেটি বললেন যে 21-এর চেতনা দিয়ে তারা ফ্যাসিবাদ রুখে দেবেন, সেই রুখে দেওয়ার রূপটা আসলে কি হবে বা সেই ব্যাপারে আসলে তাদের কোনো পরিকল্পনা বা পরামর্শ রয়েছে কিনা? রঞ্জন, আজকে কিন্তু মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের আজকের এই দিনে কিন্তু ভাষার জন্য আন্দোলন করে কিন্তু 144 ধারার ব্যারিকেড ভেঙে কিন্তু তা ভাষার জন্য আন্দোলন করেছিলেন। এই আন্দোলনে কিন্তু রফিক, শফিক, বরকতরা শহীদ হয়েছেন। প্রতি বছরই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস হিসেবে দিবসটি পালন হয়ে আসছে। এবারের প্রেক্ষাপটে যে পরবর্তী একটি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর কিন্তু এবারই প্রথম হচ্ছে ফ্যাসিবাদের দোসররা কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অংশগ্রহণ করেনি এবং যারা এই জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা কিন্তু আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তারা কিন্তু বলেছেন যে এই 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন হয়েছিল ভাষার জন্য, সেটি কিন্তু বাংলাদেশের চেতনা বলা চলে। কারণ তারা বলছেন যে এই 1947 সালে দেশভাগের পর প্রথম আন্দোলন কিন্তু এই ভাষার আন্দোলন। সেই ভাষার আন্দোলনের পর থেকে কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ, 1991 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সব শেষ হচ্ছে জুলাই আগস্টের যে ফ্যাসিবাদ সরকার আছে, সেই আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে যে আন্দোলন, তাদের এই আন্দোলনের পর কিন্তু এই যে সবগুলো আন্দোলন কিন্তু এই একই সূত্রে গাঁথা, যে 21শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু সূত্রপাত রয়েছে। এবং যে রাজনৈতিক দলগুলো আজকে সেখানে গিয়েছেন, বিএনপির পক্ষ থেকে কিন্তু সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে ফ্যাসিবাদের দোসরদের যাতে আর কোনোভাবেই এই দেশে ফিরিয়ে আনা না হয় এবং তারা যদি এই ফিরে আসতে চায় তাহলে এই আন্দোলন যেভাবে হয়েছে জুলাই আগস্টে তরুণ ছাত্র জনতারা যেভাবে আন্দোলন করেছে, এই 21শে চেতনাকে ধারণ করে আবারও তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। এবং সর্বস্তরের জনগণ কিন্তু আজকে সকালের পর থেকে কিন্তু তারা এই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তাদের সঙ্গে আমাদের কথা বলেছি, তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন যে বাংলা ভাষা হচ্ছে একটি বাঙালির জাতির জন্য একটি চেতনা। এই বাংলা ভাষার জন্য অনেকেই প্রাণ দিয়েছেন, তাদের এই ভাষাকে। ইকবাল অনিক, আপনাকে থামিয়ে যদি একটু জানতে চাই, যেটি হচ্ছে যে সাধারণ মানুষের চাওয়াটা আসলে কি, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়? অনেক নিশ্চয় শুনতে পাচ্ছেন, সাধারণ মানুষের চাওয়াটা কি, সাধারণ মানুষ কি চায়? এই যে সাধারণ মানুষ যারা আজকে এসে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, তারা কিন্তু তাদের বাচ্চা কাচ্চা যারা আছেন তাদেরকে নিয়ে এসেছেন। তারা কিন্তু এই যে 21শে চেতনা তাদের মাঝেও যাতে আসে সেই বিষয়টির জন্য তাদের একদম 4 থেকে 5 বছরের যে বাচ্চারা রয়েছে তাদেরকেও নিয়ে এসেছেন। তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের বাংলা ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছেন, তাদেরকেও এই বাংলা ভাষা যাতে তারা এই তাদের মনে লালন করে সে বিষয়টি বোঝানোর জন্য তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছেন। আরেকটি বিষয় যে
শুধু বাঙালিরা নয়, অন্য ভাষার যারা রয়েছেন বা বিদেশি যারা রয়েছেন তারাও কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এবং তারাও কিন্তু এই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারাও বলছেন যে বাংলা ভাষাটাকে তারা লালন করেন এবং যে এই বিশ্বের কোনো জায়গাতেই কিন্তু হচ্ছে ভাষার জন্য জীবন দেয়নি, তাই তারা এই ভাষাকে সমর্থন দিয়ে বা স্বীকৃতি দিয়ে তারা কিন্তু এই শহীদ মিনারে এসেছেন এবং বাঙালিদের মাঝ থেকে বা আমাদের যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে জাতিসংঘে এই বাংলা ভাষাকে যাতে স্বীকৃতি দেওয়া হয় এবং জাতিসংঘের একটি ভাষা হিসেবে মনোনীত করা হয় এবং বাংলা ভাষাকে নিয়ে যাতে এখনও গবেষণার অনেক বাকি রয়েছে সেই গবেষণাগুলো যাতে করা হয় সেটির একটি কথা বলেছেন। আরেকটি বিষয় যে এখনও কিন্তু আমাদের বাংলা ভাষার যে 1952 সালের যে সঠিক ইতিহাসটা এখনও যে তরুণ সমাজ রয়েছে তারা কিন্তু জানতে পারেননি বা তারা এখনও বলতে পারেন না 1952 সালে ভাষা আন্দোলন কেন হয়েছিল, সে বিষয়গুলো যাতে রিসার্চের মাধ্যমে উঠে আসে এই বিষয়গুলো কিন্তু যারা এসেছেন শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তারা কিন্তু এই দাবিটিও তুলেছেন যে বাংলা ভাষা নিয়ে বৃহত্তর যাতে গবেষণা করা হয়। রঞ্জন। জি, অনেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সকল মাতৃভাষা সংরক্ষণ ও উন্নয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও বলেন, জাতির মুক্তি ও সংগ্রামে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার প্রতি আগ্রহ বাড়ে বলেও মন্তব্য তার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা 2025-এর পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, মাতৃভাষা যে কোনো রাষ্ট্রের ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। তাই মাতৃভাষার সঙ্গে সকল মানুষের রয়েছে আত্মার সম্পর্ক। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। মাতৃভাষা যে কোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির বাহক। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। প্রধান উপদেষ্টা আরও বলেন, কোনো জাতি এগিয়ে গেলে সেই জাতির ভাষাও এগিয়ে যায়, সম্মান বৃদ্ধি পায় ওই ভাষায়। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এর আগে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ক্যাটাগরিতে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন অধ্যাপক আবুল মনসুর ও মোহাম্মদ আবু মুসা। আন্তর্জাতিক ক্যাটাগরিতে পদক পান জোসেফ ডেভিড উইন্টার। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঘোষণা থাকলেও সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে খুব একটা এগোনো যায়নি। এখনও অফিস, আদালত কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাধান্য পাচ্ছে ইংরেজি। বাংলায় রায় দেওয়ার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টা না থাকলে বাংলা ভাষার প্রচলন বাড়ানো সম্ভব নয়। একই চাওয়ার কথা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বত্র বাংলা ভাষা প্রচলনের নানা উদ্যোগের কথা জানিয়েছে। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও যেন উপেক্ষিত বাংলা ভাষা। দৃষ্টি ঘোরালেই ইংরেজির ছড়াছড়ি। অথচ উচ্চ আদালত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নামফলক বাংলায় লেখার নির্দেশনা রয়েছে, কিন্তু বিষয়টি মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বাংলা ভাষার প্রচলন বৃদ্ধিতে আইনের পাশাপাশি উৎসাহিত করতে হবে সবাইকে। সরকারি একটা প্রজ্ঞাপন হয়েছিল যে আমাদের দেশে এখন থেকে সমস্ত সাইনবোর্ড, যেটাকে আমরা বলি নাম ফলক, এই নাম ফলকগুলো যা আছে সরকারি হোক বেসরকারি হোক, আমরা প্রথমে বাংলায় লিখব, তার নিচে ইংরেজি লিখব, এবং এটা বাধ্যতামূলক। সেই প্রজ্ঞাপন এখনও বাতিল হয়নি, কিন্তু সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের কোনো উদ্যোগ রাষ্ট্র নিয়েছে বলে আমার জানা নেই।
কোনো সময় নাই, নেওয়া হয়নি। তার মানেটা কি? সরকারি প্রতিষ্ঠানে যেয়ে দেখেন তারা মানছে না, তাদের প্রতিষ্ঠানের জায়গার মধ্যে দিয়ে বড় বড় হরফে ইংরেজিতে লেখা রয়েছে, কিন্তু তার আগে আমার মাতৃভাষার সুন্দর হরফগুলো আমরা বাংলায় লিখতে পারি। পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেখানে কিন্তু নিজেদের রাষ্ট্রভাষাকে আইন করেই বাধ্যতামূলকভাবে নাগরিকদের উপর ব্যবহার করার জন্য জোর দেওয়া হয়। তো সেই ধরনের আপনারা আমাদের সরকারি দপ্তর, আদালত এবং ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের মধ্যে এই বাধ্যবাধকতাটা তৈরি করা, মানসিকতার মধ্যে সেই পরিবর্তনটা আনা যে আমার ভাষা ব্যবহারে আমার কোনো লজ্জা নেই, আমার ভাষা ব্যবহারে আমার কোনো সংকোচ নেই। তবে সবচেয়ে আলোচিত বিষয় আদালতের ইংরেজিতে রায় নিয়ে। নানা আলোচনা ও আহ্বানের পর শুরু হয় বাংলায় রায় ঘোষণা, যার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা জটিলতা। সুপ্রিম কোর্টের এই বাংলা প্রচলনের জন্য যে লজিস্টিক দরকার, যে সাপোর্ট দরকার, যে প্রস্তুতি দরকার, সেটি না করলে সেটি করা সম্ভব না। ইংরেজিতে যে রায়টা দেওয়া হয় সেটি কিন্তু সুপ্রিম কোর্টের এই অ্যাপসের মাধ্যমে বাংলা রায়টাই আপনি হাতে পেতে পারেন। কাজে এছাড়াও ইতিমধ্যে কিন্তু আগে যে 1-2 জন রায় দিতেন বাংলায়, এটার সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। আমাদের এগুলোর পরিবর্তন ঘটাতে হলে আমাদের এই উঁচু মানের বাংলা জাজমেন্ট দেওয়ার জন্য আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন হবে এবং সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে, নজিরগুলো ধীরে ধীরে ট্রান্সলেট করতে হবে। এটি একটি বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার মানসিক দন্যতা। আমরা মানসিকভাবে এমন সেট আপে পৌঁছে গিয়েছি যে ইংরেজি না হলে আমাদের একটা জায়গায় মনে হয় পৌঁছানো যাবে না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাড়াতে নানা উদ্যোগের কথা বলছে। বাংলা ভাষার প্রচলন আইন হয়েছিল 1927 সালে, বাংলা ভাষার প্রচলন আইন নামে, মানে সর্বস্তরে যাতে বাংলা ভাষা ব্যবহৃত হয়, অফিস, আদালত, উচ্চ শিক্ষা ক্ষেত্রে সর্বত্র। তারপরেও 2012 সালে কিন্তু আমার আইন হয়েছে, 14 সালেও হয়েছে। এই যে মানে প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, প্রত্যেকে সেই দরদটা থাকতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিতে মানসিকতার পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার 21তম দিন আজ। অমর একুশে বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আমাদের সাথে বিজন কুমার দাস এবং আমার সাথে খুলনা থেকে যুক্ত হবেন, খুলনা বইমেলা থেকে যুক্ত হবেন সরাসরি সহকর্মী আমিরুল ইসলাম। আমি শুরুতে যেতে চাই খুলনায়। আমিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, খুলনায় বইমেলার চিত্র কেমন দেখছেন, দর্শনার্থীরা কি বলছেন, আজকে 21শে ফেব্রুয়ারি আজকে তাদের অনুভূতিটা কেমন, সেটিও আপনার মাধ্যমে একটু জানতে চাই। আজকে যে বইমেলার উপস্থিতি একেবারে বলা যায় যে উপচে পড়েছে, বিশেষ করে পাঠক, দর্শনার্থী, লেখক, এদের যে মিলন মেলা, সে মিলন মেলাটা একেবারে পরিপূর্ণ অবস্থান বিরাজ করছে। এবং যেমন দেখেছি যে দর্শনার্থী এসেছেন, অনুরূপভাবে যারা পাঠক এসেছেন, লেখকরা রয়েছেন এবং এখানটায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে দেখেছি যে কিশোর কিশোরীদের যেমন বই পড়ার আগ্রহ, তারা যে বই দেখছেন, বই বাছছেন, বই কিনছেন এবং বিক্রেতারাও কিন্তু তাদেরকে সেই বই কেনার জন্য সহযোগিতা করা। আর এখানটা বই যে প্রাধান্য, যেটা বিশেষ করে বাংলা বইগুলো লেখা যেগুলো, সেগুলো একেবারে পরিপূর্ণতা পেয়েছে। আর বিভিন্ন দর্শনার্থী দেখছি আপনার কাছে, আপনি তো মেলায় আসছেন, মেলা কেমন দেখছেন, কি ধরনের বই কিনছেন, কাদের নিয়ে আসছেন? মেলায় খুব সুন্দর এবং আমার ছেলে নিয়ে আসছি, আমার ওয়াইফ আসছে, এই যে ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন ধরনের বই আসছে, এইগুলো আর কি। ধন্যবাদ। আরো রয়েছেন, কেমন দেখছেন মেলা, কি ধরনের বই খুঁজছেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মেলা, খুব ভালো লাগলো। আমার মেয়েকে নিয়ে আসছি মেলায়, খুব ভালো লাগলো, বইগুলো খুব ভালো, ইসলামিক বই নিলাম, খুব ভালো লাগছে। বই কিনেছেন? কি বই কিনলেন? একটা ইসলামিক বই কিনছি। কেমন দেখলেন মেলা? মেলাটা অনেক ভালো, সুন্দর, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছেন, এই মেলায় একেবারে বলা যায় যে লেখক, পাঠক এবং যারা দর্শনার্থী তাদের একদম মিলন মেলায় পরিণত হয়েছে। বিশেষ করে আজকের দিনতে কেন্দ্র করে যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। রঞ্জন, আমিরুল, আপনাকে ধন্যবাদ। বিজন, আপনার কাছে একটু শুনবো অমর একুশে বইমেলার কি খবর। আমরা খুলনা থেকে শুনছিলাম, ঢাকায় চিত্রটা কেমন? হ্যাঁ দেখুন রঞ্জন, শুভ্র, আমরা সেই দুপুরের পর থেকে বইমেলা অবস্থান করছিলাম। দেখলাম দিনের যখন সারাদিন করে যখন সন্ধ্যা হয়ে গেল, মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে, মানুষের ঢল নেমেছে বইমেলায়।
আপনি জানেন যে অমর একুশে গ্রন্থমেলায় যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন 21তম দিনে আসে তখনই যারা মেলার পরিপূর্ণতা পায়। আপনি দেখছেন যে মানুষের একেবারে ঢল নেমেছে মানুষ, সেটা যেমন আসার কথা। আমি ক্রেতা এবং বিক্রেতা যারা প্রকাশক তাদের সাথে আমরা কথা বলছিলাম, কিন্তু যেই পরিমাণ দর্শনার্থী তারা মেলায় দেখছেন সেই পরিমাণ বিক্রি তাদের বেশ কম হচ্ছে, সেই ব্যাপারে তারা হতাশার কথাও জানিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী দর্শনার্থী যারা পাঠক যারা তারা মেলায় এসেছেন এবং তারা মেলা স্টলে যাচ্ছেন তাদের পছন্দের বইটি দেখার জন্য। বিভিন্ন গল্প, ছড়া বা উপন্যাস যাই বলেন, গবেষণাধর্মী বই বলেন কিংবা বিষয়ভিত্তিক বই বলেন, সেই ধরনের বই তারা কিনছেন, পছন্দের বইটি তারা দেখছেন। তো আমরা দেখেছি যে একজন লেখক আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তিনি একজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করান। তিনি সফলতার গল্প নিয়ে একটি বই লিখেছেন, এটার প্রথম পাঠ। আমি আপনার কাছে জানতে চাইবো যে সফলতার গল্প তরুণদের নিয়ে লেখা, তো আপনি নিশ্চয়ই স্টুডেন্টদের জন্য লিখেছেন, কি উদ্দেশ্য করে লিখেছেন? আপনি কি বলছেন যে সফলতার কোনো ঘাটতি আছে? একজন ছাত্রছাত্রী যখন পড়াশোনা শুরু করে বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু সে নিজেকে কোনো গাইডলাইন খুঁজে পায় না, কিন্তু একটা বই থাকলে, তার কাছে কিছু মেসেজ থাকলে, গাইডলাইন থাকলে এটা দিয়ে কিন্তু সে নিজেকে তৈরি করতে পারে, তার গন্তব্যে পৌঁছতে পারে। তো সফলতার প্রথম পার্ট বইটা এমন যে একজন ছাত্রছাত্রী যদি বইটা পড়ে তাহলে সে তার গন্তব্যে যাওয়ার জন্য, নিজেকে সফল করার জন্য যে গাইডলাইনগুলো দরকার সে এটা বইয়ের মধ্যে পাবে। বিশেষ করে যারা অভিভাবক তারাও কিন্তু সচেতন না সব ক্ষেত্রেই। তো এই বইটা আসলে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য ভালো কিছু মেসেজ দিয়েছি, যাতে করে বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই কিন্তু ডিরেল হয়ে যাচ্ছে বা পড়াশোনার বাদ দিয়ে অন্য বিভিন্ন দিকে জড়িয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বইটা হতে পারে একটা চমৎকার গাইডলাইন দিক। আমি এটা শুনছিলাম যারা প্রকাশ বই বের করেছেন তারা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী তাদের বিক্রিটা কম হয়েছে। আপনি একজন শিক্ষক হিসেবে, লেখক হিসেবে আপনি কি মনে করছেন, এর কারণটা কি? এটা আসলে সময়ের কারণে। আপনি জানেন যে 5ই আগস্টের পরে দেশে কিন্তু একটা পরিবর্তন এসছে। এই পরিবর্তনের কিন্তু সব জায়গায় এই পরিবর্তনের একটা ঢেউ লেগেছে। তো সেই অর্থে আসলে ছাত্রছাত্রীরাও কিন্তু আসলে আগের মতো সেইভাবে পড়াশোনায় করতে পারছে, কনসেন্ট্রেট করতে পারছে না। তো এটা হয়তো একটা সময়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রঞ্জন শুভ্র। আমি একটু জানিয়ে রাখি যে চাদর পেতে বই বিক্রির মধ্য দিয়ে 1972 সালে যে বইমেলার যাত্রা শুরু হয়েছিল, কালের আবর্তে সেই বইমেলা এখন একটা বাঙালি জাতির উৎসবে পরিণত হয়েছে। তো আপনি দেখছেন যে সেই উৎসব হয়তো আজকে 21তম দিন, আর এক সপ্তাহ বাকি আছে, হয়তো আজকের পরের দিনটা কিছুটা কমতে থাকবে। মানুষের মধ্যে বই প্রেমটা জেগে উঠুক, সেই প্রত্যাশা আমরা বইমেলা থেকে করছি। বিজন, আপনাকে ধন্যবাদ। সয়াবিন তেলের তীব্র সংকট চলছেই রাজধানীর বাজারে। খুচরা বিক্রেতারা বলছেন চাহিদা মতো বোতলজাত সয়াবিন সরবরাহ করছে না কোম্পানিগুলো। দু একটি দোকানে যাওয়া মিলছে, তা খুচরা বিক্রেতারা বিক্রি করছেন মুখ চিনে। আর এতে রমজানের কেনাকাটা করতে গিয়ে বিপাকে ভোক্তা। ভোজ্য তেলের সংকট থাকলেও রোজার পণ্য ডাল, চিনি, ছোলা ও খেজুরের দাম অনেকটাই স্থিতিশীল। ওনার দরকার হলো 5 কার্টন, উনি পাইছে 1 কার্টন। মানে উনি যে মাসে কাস্টমার যারা এগারো যদি তেল না দেয় তাহলে ওরা তেল কিনবো করতে। রাজধানীর খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেল বোতলজাত সয়াবিন তেল আছে মাত্র কয়েকটি দোকানে, যা চাহিদার তুলনায় খুবই সামান্য। চাহিদা অনেক, কিন্তু দেয় না তো। আমাদেরকে দিল মাত্র 1 কার্টনে 20 লিটার তেল দিছে। আমার প্রয়োজন আছে 10 কার্টন, আমি পাচ্ছি 1 কার্টন। 3 দিন আগে 1 কার্টন দিছে, আর দেন আমার একদমই তেল নাই আমাদের কাছে। সরবরাহ সংকট থাকায় খুচরা বিক্রেতারাও এসব তেল বিক্রির ক্ষেত্রে জুড়ে দিচ্ছেন নানা শর্ত। নিয়মিত ক্রেতারাই পাচ্ছেন প্রাধান্য। তেলটা নিব, আমি চাউল নিব না। আমার চাউল আছে ঘরে, আমি চাউল নিব কেন? অন্য বাজার না হলে তেল দেব না, এটা একটা বিশাল ভোগান্তি। 2টা কিনতে চাইছিলাম কারণ আমি চাকরি করি, রেখে যেতে চাইছিলাম ফ্যামিলির জন্য, কিন্তু পাইলাম একটা। খোলা সয়াবিনের দামও বেশ চড়া, বিক্রি হচ্ছে 205 টাকা কেজি দরে, আর পাম তেলের দর 170 টাকা কেজি। পাম 170, আর যেটা সয়াবিন এটা হলো পার কেজি 205। বাজার ঘুরে দেখা গেল রমজানের চাহিদা বাড়ে এমন পণ্য। ছোলা বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরে, আর মসুর ডাল মানভেদে 105 থেকে 135 টাকা কেজি। বাজারে খোলা চিনির দর 120 টাকা, আর মোরগজাত চিনি 125 টাকা কেজি। কোনো কম না, বেশিও না, সেম। রমজান উপলক্ষে বিক্রি বেড়েছে খেজুরের। বাজার ও মানভেদে খেজুর মিলছে 280 টাকা থেকে 2000 টাকা কেজি পর্যন্ত। ভোক্তারা বলছেন গেল কয়েক মাসের তুলনায় বেশ খানিকটা কমেছে খেজুরের দর। এখানে কম দেখলাম, কিন্তু কিছু কিছু জায়গায় অলমোস্ট এত দাম চায় ওরা, মানে কিছু বলার থাকে না। গতবার কিন্তু রোজার পরে খেজুরের দাম অনেক বেড়ে গেছিল,
সেই তুলনায় এবার একটু কমছে এই, কিন্তু মানুষ যখন রোজা কম্পেয়ার করে তখন দেখা যায় দাম বেশি। রমজানের অন্য নিত্যপণ্যের দাম নিয়ে খুব বেশি প্রশ্ন না থাকলেও ভোক্তা ও খুচরা বিক্রেতাদের ক্ষোভ আছে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার রেদওয়ানুল হক। রেদওয়ান, আমরা প্রতিবেদন দেখলাম আমাদের, সেখানে যেটি ভোক্তারা যেটি অভিযোগ করছেন যে অন্য পণ্য কিনতে তাদের বাধ্য করা হচ্ছে সয়াবিন তেলের পাশাপাশি, এই ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, নজরদারি রাখছে কিনা সেটি দেখতে পেরেছেন কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে রমজানের যে পণ্য সেটি এখনও স্থিতিশীল বলা হচ্ছে, আর কতদিন স্থিতিশীল থাকবে বা এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দিচ্ছে কিনা সরকার, সেটিও জানতে চাই। আচ্ছা, বাজারে সরবরাহ ব্যবস্থার যে বিষয়টা থাকে, যে বাজারে যে কোনো পণ্যের সংকট তৈরি হওয়ার জন্য যে কারণগুলো থাকে সেই কোনো কারণেই কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। অর্থাৎ আমদানি ব্যবস্থা স্বাভাবিক আছে এবং আমাদের যে তেল পরিশোধনের যে প্রক্রিয়াটি সেখানে সক্ষমতারও কোনো ঘাটতি নাই। অর্থাৎ কোনো ধরনের সমস্যা ছাড়াই বরাবরের মতো এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের বাজারকে উত্তপ্ত করা হচ্ছে। এটি হচ্ছে আমাদের বাজারের যে সার্বিক চিত্র যেটি আমরা পর্যবেক্ষণ করেছি সেখানে আমরা পেয়েছি। ব্যবসায়ীদের পক্ষ থেকেও কিন্তু কোনো অভিযোগ করা হচ্ছে না সুনির্দিষ্ট, এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে চিত্র আমরা পেয়েছি আমদানির চিত্র, সেটিও আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় এবছর রমজান উপলক্ষে আমদানি প্রবৃদ্ধি বেশি। অর্থাৎ আমরা যদি সরাসরি হিসেব করে বলি সেটি হচ্ছে 34% আমদানি বেশি হয়েছে গত বছরের তুলনায় এই বছর। অর্থাৎ কোনো ধরনের কারণ ছাড়াই বাজারে কিন্তু কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং পণ্যের তেলের দামটি বেশি নেওয়া হচ্ছে। এবং সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি যেটি আমরা প্রতিবেদনে দেখেছি সেটি হচ্ছে যে মানুষকে তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। অর্থাৎ আমার অন্য পণ্য দরকার নেই, চাল দরকার নেই, কিন্তু আমাকে তেল নিতে হলে আমাকে চালও নিতে হচ্ছে। এটা ভোক্তাদের মধ্যে বড় ধরনের উৎকণ্ঠা তৈরি করছে। এবং সবচেয়ে আরেকটা যে বড় কথা সেটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বাজারটা কেন অস্থিতিশীল সেটাকে তদারকি করার জন্য একটি কমিটি হয়েছিল। সেখানে কিন্তু উঠে এসেছে যে কোনো সমস্যাটা বাজারের, অর্থাৎ আমদানিগত কোনো সমস্যা কিন্তু নেই। তো রমজানের আমরা যতটুকু জানতে পেরেছি যে রমজান সামনে আসলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে, এবং কারণ যথেষ্ট পণ্য আমদানি আছে, বাজারটা আরও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসবে। আমরা এমনটি সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। ব্যবসায়ীরাও বলছেন তেলের সংকট। জি, ভোক্তাদেরও নিশ্চয়ই সেটি প্রত্যাশা। রেদওয়ানুল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বার্তা কক্ষ থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রীড়াঙ্গনের তারকারাও। তামিম ইকবাল, রুবেল হোসেন, এনামুল হক বিজয়দের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সদ্য 21 পদক পাওয়া সাবিনাও। বিকেলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে শহীদদের প্রতি সম্মান জানিয়েছে ক্রীড়া ফেডারেশনগুলোও। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। সন্তানের একটি ভিডিও পোস্ট করে ভাষা শহীদদের স্মরণ করেছেন পেসার রুবেল হোসেন। 21 শ্বাসে বইয়ের পাতায় বর্ণমালায় টানি। বৃহস্পতিবার 21 পদক গ্রহণ করেছে সাফজয়ী নারী ফুটবল দল। বাফুফের পক্ষ থেকে বিকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও নারী দলের পক্ষ থেকে সকল শহীদদের জানায় বিনম্র শ্রদ্ধা। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের ফেসবুক পেজে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে 52 ভাষা শহীদদের প্রতি। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।